বিভিন্ন দাবিতে রাজধানীর ৭ রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দাবি পূরণে বিক্ষোভ দেশের আরও কয়েকটি জায়গায়। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছে একাধিক পরামর্শ চাইলেন আলী রিয়াজ, প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর শিগগিরই। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরা, সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। রাকসু নির্বাচনের প্রচারণা চলছে, নারী প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ, চাকসু ভোটের মনোনয়ন জমার সময় একদিন বাড়ল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। দিনাজপুর সহ দেশের আরও কয়েকটি জায়গায় পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সকাল 11:15টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ৭ রাস্তা মোড় অবরোধ করেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগ বিধি সংশোধন। এর আগে গতকাল দুপুরেও ৭ রাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রুয়েট শিক্ষার্থীরা বা রুয়েট শিক্ষার্থীরা তারা যে আমাদেরকে প্রকাশ্যে জবাই করা এবং গুলি করার হুমকি দিয়েছে, আমরা তার বিপক্ষে অবস্থান করতেছি। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালনার সকল কার্যক্রম রাষ্ট্রকৃত অবলম্বন বন্ধ করতে হবে। ছোটদেরকে অসম্মান করে যে অযৌক্তিক দাবিগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, তার জন্য কালকে আমরা একটা কার্যক্রম করেছি এবং আজকে আমরা করছি। মূল সড়ক আটকে কোনো আন্দোলন হওয়া উচিত না। এত গরমের মধ্যে দাঁড়ায় থাকতে খুব কষ্ট হইতেছে। অফিস আছে, আমাদের এখানে সাদা পোশাকে অনেক গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন, ওনারা সেটি দেখছেন যে এখানে ছাত্রদের পাশাপাশি কোনো দুষ্কৃতিকারী আছে কিনা। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও ৭ রাস্তায় আছেন বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির সবশেষ কি খবর আছে? ওই এলাকা তো অনেক রাস্তা এবং বিশেষ করে অনেক যানবাহন চলাচলের একটি এরিয়া, কেমন দেখছেন ওখানকার যানজট পরিস্থিতি? বলা চলে রাজধানী ঢাকা আন্দোলনের শহর, যেভাবে পারছে যেখানে পারছে রাস্তা দখল করে আন্দোলন করছে, আজও তার ব্যতিক্রম নয়। আজ রাজধানী ঢাকার যেই ৭ রাস্তা মোড় রয়েছে তেজগাঁও, সেই ৭ রাস্তা মোড়ে পলিটেকনিক্যাল যে শিক্ষার্থী রয়েছেন তারা তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে তারা সকাল থেকেই রাজপথে নেমেছেন। তারা বলছেন যে বুয়েট কর্তৃক শিক্ষার্থীরা যে আন্দোলনের জন্য তারা যে ৩ দফা দাবি জানিয়েছেন সেটি অযৌক্তিক। এই অযৌক্তিক দাবি যদি সরকার মেনে নেয়, তারা গোটা বাংলাদেশে অসহযোগ আন্দোলন গড়ে তুলবেন। তারা বলছেন তাদের যে ৬ দফা দাবি, তাদের এই দাবি মেনে নিতে হবে। একটি মীমাংসিত বিষয়কে নতুন করে সামনে ইস্যু তৈরি করছে যারা, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে, যারা এই ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ডিপ্লোমার যেই সদস্যরা তাদের যেই পলিটেকনিক্যাল শিক্ষার্থী সহ অন্যান্যদেরকে যে হুমকি দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, ষড়যন্ত্র করছে, যাদের বিরুদ্ধে মামলা হামলা করছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নেয় তারা কঠিন আন্দোলন করবে। তারা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। তারা বলেছে তাদের এই আন্দোলন যতদিন চলবে, ততদিন পর্যন্ত সরকার যতদিন পর্যন্ত তাদের আন্দোলন, তাদের এই দাবি মেনে না নেবে, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আগামীকাল তাদের পুরো গোটা বাংলাদেশের পলিটিক্যাল ইনস্টিটিউট যেগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে তাদের আন্দোলন চলবে। তারা আজকের মতো তেজগাঁও ৭ রাস্তা যে মোড়টি রয়েছে সে মোড়টি তারা ছেড়ে দিয়েছেন। শিক্ষার্থীরা তারা নিজ নিজ কলেজে নিজ নিজ প্রতিষ্ঠানে তারা ফেরত যাচ্ছেন। তারা বলছেন যে সরকার যে দাবিগুলো বা বুয়েট কর্তৃক যে দাবিগুলো তুলে ধরা হয়েছে এগুলো অত্যধিক, এবং তাদের যে দাবিগুলো সেটি হচ্ছে প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিসিএস ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক বিলম্বে বন্ধ করা,
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে আন্দোলন চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্রকে কুক্ষিগত করার চক্রান্ত চলছে। তারা বলছেন, আগে তাদের এই 6 দফা দাবি তারা সেগুলো মীমাংসিত, এই মীমাংসিত বিষয় নিয়ে তারা আবারও রাজপথে নেমেছে। অর্থাৎ যেই ধরনের আন্দোলনের কথা বলা হচ্ছে বা যারা যে আন্দোলন করছে তারা বলছেন তারা জনদুর্ভোগ করতে চান না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সকাল থেকে এই এলাকায় যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে, তীব্র যানজট দেখা দিয়েছে। শিক্ষার্থীরা তারা এখন এই যানজটের কথা বিবেচনা করে এবং সরকার তাদের দাবি মেনে নেবে এই বিবেচনা করে তারা রাজপথ ছেড়ে যাচ্ছেন। যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন। এই ছিল আমার কাছে এখানকার একেবারে সবশেষ তথ্য। পরবর্তীতে কোনো তথ্য পেলে বাংলা ভিশনের দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে। ফয়েজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী 21 সেপ্টেম্বরের আগে অথবা 2 অক্টোবরের পরে জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজু। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় কথা জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। রাষ্ট্র সংস্কারের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট সাংবিধানিক আদেশের পরামর্শ এসেছে। তবে সরকারকে একাধিক পরামর্শ দিলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে বলেও ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন। সংস্কারের খসড়ায় তথ্যগত ত্রুটি থাকলে সেটিও সংশোধন বা পরিবর্তন করতে প্রস্তুত কমিশন। তবুও জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন বদ্ধপরিকর বলে জানান ডক্টর আলী রিয়াজ। 21 তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, অন্যথায় আমাদের একটু সময় নিয়ে 2রা অক্টোবর বা তৎপরবর্তী সময়ে ওনার কাছে এটা উপস্থাপন করতে হবে এবং আমি অনুমান করি এটি উপস্থাপনের সময় তার সঙ্গে আমাদের আলোচনাও করতে হবে। আমাদের কোনো অবস্থাতেই 1 মাস ধরে এটা নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার কোনো উদ্দেশ্য আগ্রহ আমাদের নেই। আমরা মনেও করি যে আপনারা সেই জায়গায় এতটা সময় নেওয়ার প্রয়োজন বোধ করবেন না। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামুন, আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি দুপুর 12টা নাগাদ শুরু হয়েছে। এই বৈঠকে রাজনৈতিক দলগুলোর যে 30টি রাজনৈতিক দল রয়েছে সেই 30টি রাজনৈতিক দলই অংশ নিয়েছেন। তো এই কিছুক্ষণ আগে বিরতি হলো। তো এই 2 ঘন্টার যে বৈঠকের সিদ্ধান্ত এখন পর্যন্ত যেটি চূড়ান্ত সিদ্ধান্ত সেটি আসলে বলা যাচ্ছে না তারা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে আজকে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে সেটি হচ্ছে যে ঐকমত্য কমিশন যে জুলাই সনদ চূড়ান্ত করেছে সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে যে আইনজ্ঞদের বা আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছিল সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে। আপনি জানেন যে আইন বিশেষজ্ঞরা এর মধ্যে জানিয়েছেন যে জুলাই যে সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে জুলাই মানে অর্থাৎ সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সাংবিধানিক আদেশ জারি করতে হবে। পাশাপাশি গণভোটে আদেশটি গণভোটে নেওয়া হবে এবং গণভোটের রায় যেদিন দেওয়া হবে সেদিন থেকে এটি কার্যকরের বিষয়ে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন। তো সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সাথে এই বিষয় নিয়ে বৈঠক করছে। 2 ঘন্টা অতিবাহিত হয়েছে এই বিষয়ে। আসলে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। বৈঠকের পর নিশ্চিত রাজনৈতিক দলগুলো সাংবাদিক বা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বা ঐকমত্য কমিশনও সাংবাদিকদের সাথে বা গণমাধ্যমের সাথে কথা বলে তখন বিস্তারিত জানা যাবে। আপনি জানেন যে এর আগে যে 2 দফা ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে সেখানে প্রায় 84টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে এটির বাস্তবায়ন নিয়ে যে মতৈক্য তৈরি হয়েছে সেই বিষয় নিয়েই মূলত আলোচনা চলছে। তবে এর আগে আপনাকে জানিয়ে রাখি গত রোববার প্রধান উপদেষ্টার নেতৃত্বে 3য় দফার এই বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে প্রধান উপদেষ্টাও এই বিষয়টি অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের যে বিষয়গুলো রয়েছে সেটি দ্রুত সুরাহা করার তাগিদ দেন।
আপনি জানেন যে এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু আগামী 21শে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যদি নিউ ইয়র্কে থাকবেন, সে কারণে যদি রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবের বিষয়ে একমত হয় সেক্ষেত্রে চূড়ান্ত বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনা হবে, আর তা না হলে আগামী 2 অক্টোবরের পর এই বিষয়গুলো প্রধান উপদেষ্টার নজরে আনা হবে। তবে সবকিছু মিলিয়ে ঐকমত্য কমিশন চায় যে দ্রুতই জুলাই সনদের বাস্তবায়ন, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। তো মামুন, বৈঠকের এই পর্যায়ে বিরতি চলছে, পরবর্তীতে আরো কোনো তথ্য পেলে সেটি আপনাকে। জি মোহিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে পিআরের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহা থেকেই জামাতের এই কর্মসূচি। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে নিজেদের স্বার্থে এভাবে আন্দোলন করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মানুষ বুঝতেছে ইলেকশন করতে দেবে, ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? ঐক্যমত হতে হবে, বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। বুধবার তাকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই জেরা হয়। এদিকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা সরকার যে ভারত নির্ভর ছিল তা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এর সাক্ষ্যে প্রমাণ হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার কিভাবে মানবতা বিরোধী হয়ে উঠল তার অনেক বিষয় উঠে এসেছে বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর রহমানকে জেরা শুরু করেন স্টেট ডিফেন্স। গত 3 অগাস্ট শুরু হয়ে সবশেষ 9 সেপ্টেম্বর পর্যন্ত 17 কার্যদিবসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ 46 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইবার বুলিং নিয়ে আতঙ্কে রাকসু ও হল সংসদ নির্বাচনের নারী প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই অশ্লীল মন্তব্য ও হুমকিতে পড়ছেন নারী প্রার্থীরা। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচন। সব ঠিক থাকলে আগামী 25 সেপ্টেম্বর 28,500 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চলছে উৎসবমুখর পরিবেশে প্রচার আর প্রচারণা। তবে নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি বা ভিডিও শেয়ার করলেই তাতে অশ্লীল মন্তব্য ও হুমকির শিকার হচ্ছেন নারী প্রার্থীরা। এসব সাইবার বুলিংকে তোয়াক্কা না করেই ছুটে চলছেন প্রার্থীরা। যারাই মেয়েরা এগিয়ে আসছে, নারীরা এগিয়ে আসছে নেতৃত্ব নিয়ে কাজ করার জন্য, তাদেরকে দমিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা হচ্ছে। আমি অবশ্যই তীব্র নিন্দা জানাই এবং আমরা আশাবাদী যে মেয়েরা আমরা যদি সমন্বিতভাবে চেষ্টা করতে থাকি এবং যে সকল মেয়েরা সাহস দেখে এগিয়ে এসেছে, আমরা একসময় এই সাইবার বুলিং বন্ধ করতে পারবো। আমাদেরকে মেন্টালি হ্যারাস করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, যেন নারী নেতৃত্ব গড়ে উঠতে না পারে, নারীরা যেন পিছিয়ে থাকে। মূলত তারা নারীকে ভয় পায়, নারীকে তারা প্রতিযোগী ভাবে। নারীরা এখনও বিভিন্ন কুরুচিকর মন্তব্যের শিকার হচ্ছে। প্রশাসন বলেছিল যে তারা সাইবার বুলিং সেল গঠন করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকর ভূমিকা দেখতে পাইনি। প্রশাসনের উদ্যোগে পর্যন্ত একবার দেখেছি যে কোনো একটা কমিটি হয়েছে, কিন্তু আদৌ সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অভিযোগ করলেও কোনো সমাধান পাচ্ছেন না।
দোষীদের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে বলছে প্রশাসন। সাইবার বুলিং এবং বডি শেমিং এর যারা নোংরা অশ্রাব্য ভাষায় যে গালাগালি করে সেই সব শিক্ষার্থী, সেই সব বট আইডির বিরুদ্ধে, সেই সব জারোজ আইডির বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়, সেই জায়গা থেকে আমরা কাজ করছি। যে নামে মাত্র সাইবার বুলিং সেল করা হয়েছে তার কোনো কার্যকরী পদক্ষেপ নেই। স্টিল নাও এখনো পর্যন্ত মেয়েরা স্লাট শেমিং, বডি শেমিং, তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। ইউনিভার্সিটির যে সমস্ত বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ অ্যাডমিটদের সাথে মিটিং করা হয়েছে, তাদেরকে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে এবং আমরা এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছি যদি এরপরও কোনো গ্রুপ থেকে এরকম সাইবার বুলিং থাকে আমাদের কাছে সুনির্দিষ্টভাবে লিখিতভাবে অভিযোগ করলে আমরা এগুলো বন্ধ করার ব্যবস্থা করব। নারী অগ্রযাত্রাকে দমিয়ে রাখতেই সাইবার বুলিংয়ের আশ্রয় নিচ্ছে একটি গোষ্ঠী। অভিযোগ ভুক্তভোগীদের। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন জমার সময় একদিন বাড়ল। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। চাকসু নির্বাচনের জন্য গত দুদিনে মনোনয়ন ফর্ম নিয়েছেন সব মিলিয়ে 169 জন। শিক্ষার্থীদের নানামুখী সমস্যা সমাধান সহ তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার আশ্বাস দিচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ 12 অক্টোবর। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার 27,634 জন। উজানে ভারতের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিলেটের সুরমা কুশিয়ারার পানি আরও বেড়েছে। সকালে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এবং আলমশিদ, শেওলা ও ফেনসুগঞ্জ সহ 4 পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া জেলার সব নদীর পানি আরও বাড়ছে। সিলেটের প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে বলে জানিয়েছে সিলেটের পানি উন্নয়ন বোর্ড। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারী বৃষ্টিতে বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, উত্তরাখণ্ড, মণিপুর সহ ভারতের বিভিন্ন রাজ্য। 24 ঘন্টায় শুধু উত্তরাখণ্ড ও মহারাষ্ট্রেই প্রাণহানি হয়েছে অন্তত 18 জনের। বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি হয়েছে উত্তরাখণ্ড সহ বিভিন্ন রাজ্যের একাধিক এলাকায়। সবচেয়ে নাজুক অবস্থা উত্তরাখণ্ডের দেরাদুনে। মেঘভাঙা বৃষ্টির ঢলে ভেসে গেছে বাড়িঘর, মন্দির, হোটেল, গাড়ি আর কৃষিকাজের ভারী ট্রাক্টর। ধসেছে রাস্তা, ভেঙেছে সেতু। তমাশা নদীর পানি বেড়ে ভাসিয়ে নিয়েছে অন্তত 30 জনকে। পাওয়া গেছে অন্তত 15 শ্রমিকের লাশ। দেরাদুনের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসে বুধবারও বহাল রাখা হয় রেড অ্যালার্ট। পানি বিপদসীমা ছড়ানোয় চন্দ্রভাগা নদীর তীরের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। হিমাচলের মান্ডিতে ধর্মপুর বাস স্ট্যান্ডে অপেক্ষমান কয়েকটি বাস ভেসে গেছে। এমন পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় হিমাচলের 3টি জাতীয় সড়ক। মহারাষ্ট্রে উদ্ধার তৎপরতা আর পরিস্থিতি মোকাবেলায় নেমেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ফোর্স NDRF এর 12টি দল। তিস্তার পানি বেড়ে ভূমিধস বন্যায় উত্তরবঙ্গ, পশ্চিমবাংলা, আসাম, মেঘালয় আর সিকিমের অবস্থাও নাজুক। রাস্তাঘাট ডুবে গ্যাংটকের সাথে সিকিমের অন্যান্য অঞ্চলের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যাহত ঐতিহ্যবাহী টয় ট্রেনের চলাচল। গঙ্গার পানি বেড়ে মঙ্গলবার তলিয়ে গেছে তীর ঘেঁষা অন্তত 5টি গ্রাম। মণিপুরে ডুবে গেছে 5,000-এর বেশি ঘরবাড়ি। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিভিন্ন দাবিতে রাজধানীর 7 রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। দাবি পূরণে বিক্ষোভ দেশের আরও কয়েকটি জায়গায়। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছে একাধিক পরামর্শ চাইলেন আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর শিগগিরই। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরা। সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। রাকসু নির্বাচনের প্রচারণা চলছে। নারী প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ। চাকসু ভোটের মনোনয়ন জমার সময় একদিন বাড়ল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।